আমার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যান্ত্রিক গোলযোগের কারণে আমার ক্লাস নিতে 5 মিনিট দেরি হলো। যা হোক, আমরা আমাদের আজকে যে পড়ার বিষয় সেদিকে মনোযোগী হই। গত ক্লাসে আমি তোমাদের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের আবৃত্তিবীজি উদ্ভিদের যে মানে চ্যাপ্টারটা সপ্তম অধ্যায় এই অধ্যায়ের ফ্যামিলি সম্পর্কে পড়াচ্ছিলাম। তো এই ফ্যামিলিগুলো যখন পড়তে হয় তখন যেগুলো দেখতে হয় যে ওটার ফুলটা কেমন, গাছটা কেমন, তাদের মূলগুলো কেমন, বীতির সংখ্যা কত, উপবীতি আছে কিনা, মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র আছে কিনা, তারপর গাছের যে পাতাগুলো সেগুলির সজ্জা কেমন, সব কিছু তোমাকে স্টাডি করতে হয়। তো অনেক ফ্যামিলি একবীজপত্রী উদ্ভিদের 65টি গোত্র আছে। কতটা? 65। একবীজপত্রী উদ্ভিদের 65টা গোত্র এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে 75টি গণ, 100 থেকে 63 প্রজাতি নিয়ে, মনে করো শুধু মালভেসি গোত্রটাই গঠিত। আর সেখানে অসংখ্য যে গোত্র আছে তাহলে কত উদ্ভিদ এই উদ্ভিদকে তোমাকে বিশ্লেষণ করে তাদের এরকম মূল, কাণ্ড, পাতা, ফুলের অবস্থান, হ্যাঁ, সব জেনে এদেরকে কয়েকটা এই যে গোত্রে ভাগ করা হচ্ছে। তো অবশ্যই বোঝাই যাচ্ছে যে একটা গোত্র থেকে আরেকটা গোত্রের মধ্যে পার্থক্য থাকতে হবে। তো তাদের হয়তো উদ্ভিদটা কেমন দেখতে, তারপরে এদের হলো মূলগুলো কেমন দেখতে, এদের ফুলের বিভিন্ন স্তবকের অবস্থানটা, সবগুলো প্রায় দেখা যায় যে একটা গোত্র থেকে আরেকটা গোত্রের মধ্যে সর্বোচ্চ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে এদেরকে আলাদা আলাদা করা হয়েছে। হ্যাঁ, আলাদা আলাদা ফ্যামিলিতে ফেলা হয়েছে। তো যা হোক, এই গোত্র সম্পর্কে তুমি ভালোভাবে জানতে পারবে যখন অনার্স লেভেলে পড়বে। এখন আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক এইচএসসি লেভেলে মাত্র আমাদেরকে দুইটা গোত্র সম্পর্কে আর কি জানতে হয়। সেটার একটা হলো মালভেসি আর একটা পোয়েসি। আমিও তাই কি করব, শুধুমাত্র এই দুইটা গোত্রের সম্পর্কে মোটামুটি মানে যেটুকু জানার দরকার আমি সেটুকু তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো প্রথমে আমি দেখি যে আমাদের যে গুপ্তবীজী উদ্ভিদ বা আবৃতবীজী উদ্ভিদ, এদেরকে তো আসলে দুটো ভাগে তুমি ভাগ করে ফেলতে পারো, একবীজপত্রী উদ্ভিদ আর একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই যে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই দুটা ভাগের মধ্যে যেটা করা হয়েছে যে তোমার একবীজপত্রী উদ্ভিদের পোয়েসি যে গোত্র, এখান থেকে তোমাকে একটা ধান, যেটা ধান যে ফ্যামিলি অরিজিন সার্টিফা, এটা সম্পর্কে তোমার মানে এখানে ধারণা দেওয়া হয়েছে। আর মালভেসি যে গোত্র, সেটাতে তোমার জবা ফুল, হিবিস্কাস রোজা সানেন্সিস যে জবা ফুল, ওটা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাহলে আমি প্রথমে একটু দেখে নিই যে আসলে এই যে মালভেসি ফুলের গাছটা কেমন হতে পারে। বা আমরা দেখি এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মালভেসি তোমার গোত্র যেটা, সেই গোত্রের কয়েকটা গাছের ছবি আমি তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে
হিবিস্কাস রোজেসানেন্সিস, আর যেটা জবা। আরেকটা দেখাবো কার্পাস তুলা, তুলা গাছের ছবি। আর এটা দেখাবো পাট গাছ। হয়তো তোমরা যখন গ্রামে যাও, হয়তো অনেকে মাঠের মধ্যে পাট গাছ দেখেছো। তো মেস্তা পাট গাছের ছবি দেখাবো। আর হলো স্থলপদ্ম এবং ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ হয়তো সবাই আম, আম, কখনো না কখনো হয়তো দেখেছো তোমরা। যা হোক, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মালভেসি গোত্র, তার কয়েকটা গাছের ছবি আমি এখন দেখাবো। তোমরা এটা একটু দেখো। এ পাশে যেটা, সেটা হলো হিবিস্কাস রোজা সানেন্সিস, জবা ফুল। এরপরে দেখো কার্পাস তুলা। তারপরে দেখো এটা হচ্ছে মেস্তা পাট। এটা হচ্ছে মেস্তা পাট গাছের ছবি, ঠিক আছে। এরপরেটা দেখো স্থলপদ্ম। এটা হলো স্থলপদ্মের চিত্র, হ্যাঁ, স্থলপদ্ম। এরপরটা দেখো, এটা হচ্ছে তোমার ঢেঁড়স গাছ, হ্যাঁ, ঢেঁড়স গাছের ছবি। দেখো ঢেঁড়স গাছ, একটা ঢেঁড়স গাছের মধ্যে ঝুলেও আছে, ফুলটাও দেখা যাচ্ছে, হ্যাঁ। এরা প্রত্যেকে মালভেসি গোত্রের কয়েকটা গাছ, হ্যাঁ। তাহলে আমরা দেখো কতগুলো গাছ দেখলাম, তাই না? তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে থেকে জবা ফুলটা আমরা যেহেতু পড়ব, মালভেসি গোত্রটা পড়ব, তাহলে প্রথমে আমি আজকে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের যে মালভেসি গোত্রে, সে গোত্রের পরিচিতিটা বলবো, আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বলবো। তাহলে আজকে আমার পড়ার বিষয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং শুধুমাত্র গোত্রের একটু পরিচিতি আমরা দেখব। আচ্ছা, এখন দ্বিবীজপত্রী যে উদ্ভিদ, সেটা একটু খেয়াল করো। এই যে দ্বিবীজপত্রী যে উদ্ভিদ দেখালাম, এটা প্রথমে আসে যে বীজের আবৃতবীজী উদ্ভিদে তোমার দুটি বীজপত্র থাকে, তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদটা মানে কাদেরকে আমি বলবো? যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদেরকে বলা হয় তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এই দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কনক্রুইস্ট একজন 1981 সালের দিকে এই দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে উনি যখন বলেন এদের সম্পর্কে, মানে তখন তিনি বলেছিলেন 315টি গোত্র এর মধ্যে অন্তর্ভুক্ত। কত? 315টি ফ্যামিলি, এবং প্রতিটা ফ্যামিলির মধ্যে কিন্তু আবার অনেকগুলো প্রজাতি থাকে। যেমন মালভেসি যেহেতু আমরা পড়ব, তাহলে মালভেসির মধ্যে তোমার 75টি গণ আছে, এবং তাদের মধ্যে 1000 থেকে 1500 প্রজাতির উদ্ভিদ অন্তর্ভুক্ত শুধুমাত্র মালভেসি ফ্যামিলিতে।
আবারও বলি, এখানে মনে করো এটা এই তোমার হলো প্রথমে আমি দেখলাম আবৃতবীজী উদ্ভিদটা কি, সেখানে বললাম যে যেসব মানে তোমার আবৃতবীজী উদ্ভিদের বীজে যখন দুটা বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী বলে, আর যাতে একটি মাত্র বীজপত্র থাকে তাতে একবীজপত্রী উদ্ভিদ বলে। আমি আজকে শুধু যেহেতু আবৃতবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে একটু ধারণা দিব, হুম, সুতরাং প্রথমে আমরা দেখে নিব এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কতটা ফ্যামিলি অন্তর্ভুক্ত। 315টা ফ্যামিলি, হ্যাঁ 315টা ফ্যামিলি এর মধ্যে অন্তর্ভুক্ত। তো তার মধ্যে শুধু আমি তোমাকে একটা ফ্যামিলির মধ্যে কতটা গাছ মানে কতটা প্রজাতির উদ্ভিদ আছে সেটা সম্পর্কে একটু বলছি। সেটা মনে করো মালভেসি গোত্রের মধ্যে তোমার 1000 থেকে 1500টা প্রজাতি অন্তর্ভুক্ত। তাহলে 315টা গোত্রের মধ্যে অসংখ্য তোমার এরকম তোমার প্রজাতির উদ্ভিদগুলো অন্তর্ভুক্ত। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাহলে প্রতিটা ফুলের কিন্তু কত মানে একটা গোত্রের থেকে আরেকটা গোত্রের মধ্যে পার্থক্য কিন্তু বিবেচনা করেই এদেরকে কি করা হয়েছে, একটা গোত্র থেকে আরেকটা গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন তুমি একটা গোত্র জানতে চাইবে তখন তোমাকে জানতে হবে তার মানে হ্যাবিটটা কি, স্বরূপটা কি, মূলটা কেমন, তারপরে কাণ্ড কেমন, পাতা কেমন, পুষ্প বিন্যাসগুলো কি ধরনের, পুষ্পটা কেমন, পুষ্প, এই যে প্রতিটা জিনিস প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো বিবেচনায় এনে এই মনে করো তোমার 315টা গোত্র মধ্যে সমগ্র মনে করো আবৃতবীজী উদ্ভিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে আমরা একটু দেখি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। এই যে আমি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যে দ্বিবীজপত্রী উদ্ভিদটা মানে পড়বো, সেখানে তাদের বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে। এরা কিন্তু কেমন হতে পারে, একবর্ষজীবী হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে, অথবা বহুবর্ষজীবী হতে পারে, তাই না? আচ্ছা, যেমন হলো এই এখানে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কয়েকটা গাছের নাম বলে হয়তো তুমি বুঝতে পারবা যে কোন গাছগুলো সাধারণত এরকম হতে পারে। এই গাছগুলো তোমার চেনা, এই জন্য সহজে তুমি একটা মানে নিজে একটা ধারণা করে নিতে পারবা। যেমন আম গাছ, জাম, কাঁঠাল, ছোলা, আম, জাম, কাঁঠাল, ছোলা, ঢেঁড়স, সিম, তাহলে তুমি বুঝতে পারছো যে আম গাছ কত বড়, জাম গাছ, কাঁঠাল গাছ, ছোলা গাছ ডাল জাতীয় গাছ, ঢেঁড়স, শিম, এগুলো তো সবজি হিসাবে ব্যবহার, এগুলো সবই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এইসব তোমার 315টা গোত্রের উদ্ভিদ আছে, এই সব উদ্ভিদগুলো যদি আমরা দেখি তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখা যাবে কোনো উদ্ভিদ একবর্ষজীবী, মনে করো 1 বছরের মধ্যেই সে বীজ থেকে চারা হয়, তারপরে হলো বৃদ্ধি পায়, তা ফুল ফল হয়, হ্যাঁ, তারপরে হলো দেখা গেল তারপরে একটা সময় মরে গেল, হ্যাঁ, ওতে যে বীজ থাকলো সেখানে আবার নতুন গাছ হয়, হ্যাঁ, এটা 1 বছরের মধ্যে। সেভাবে দেখা যায় অনেক উদ্ভিদ আবার দ্বিবর্ষজীবী, হ্যাঁ, মানে 1 বছরে তার হলো শারীরিক বৃদ্ধি হচ্ছে, পরের বছরে হয়তো দেখা গেল যে সে হলো ফল হলো, ফুল হলো, হ্যাঁ, যখন সে পরিপক্ক হলো তখন সেই বীজ থেকে আবার গাছ হবে, কিন্তু 2 বছরের মধ্যে সেটা মারা যায়, হ্যাঁ, এইভাবে 1 বর্ষ, বহু বর্ষ, দ্বিবর্ষ এরকম হয়ে থাকে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এছাড়া তোমার উদ্ভিদ কিন্তু শাখা প্রশাখাযুক্ত হয়, বীজে 2টি কি দেখা যায়, বীজপত্র দেখা যায়, 2টা বীজপত্র দেখা যায়, হ্যাঁ। বীজগুলো কিন্তু কেমন হয়, শস্যল হয় ও অশস্যল, এই 2 প্রকারই দেখা যাবে।
বীজপত্রের যে অবস্থানটা সেটা হলো পার্শ্বীয় এবং এতে ভ্রূণমুকুলটা শীর্ষে থাকে। হ্যাঁ, এতে বীজের যে ত্বক থাকে সেই বীজ ত্বকটা ফল ত্বকটা পৃথকভাবে থাকতে দেখা যায়। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের, হ্যাঁ, তোমার মোটামুটি কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। তো একটু এরপর একটু দেখে নিই। তোমার যদি ভালোভাবে জানতে হয় তাহলে এই জিনিসটা তোমাকে জানতে হবে যে বীজে কিন্তু এতে বীজপত্র দুইটা, মূলটা অবশ্যই প্রধান মূলতন্ত্র থাকে। পাতা কিন্তু শিরাবিন্যাসটা কেমন থাকবে? জালিকাকার। আর এদের যে পুষ্পপত্রের সংখ্যাটা কেমন হতে পারে? 4 বা 5 বা তার গুণিতক, অর্থাৎ 4 হলে তার গুণিতক মানে 4, 8, 5, 10 এভাবে হতে থাকে। অর্থাৎ ফুলগুলোকে আমরা কি বলবো? টেট্রামেরাস বা পেন্টামেরাস। টেট্রা মানে 4টা, 5 পেন্টা, হ্যাঁ, পেন্টামেরাস। আর এই যে বীজের যে বীজপত্রের অবস্থানটা সেটা থাকবে পার্শ্বীয়, আর ভ্রূণ মুকুলটা কেমন থাকবে? শীর্ষে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে প্রধান শনাক্তকারী যে বৈশিষ্ট্য, সেটা আমি আরেকবার বলে দিই। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের মধ্যে সাধারণত প্রধান যেগুলো থাকে সেটা হলো এতে বীজে কিন্তু বীজপত্র দুটো থাকে, মূলটা প্রধান মূল থাকে, মূলটা আসলে প্রধান মূল, আর পাতার যে শিরাবিন্যাস সেটা জালিকাকার শিরাবিন্যাস থাকে, আর হলো পুষ্পপত্রের সংখ্যা থাকে 4 বা 5, অথবা এদের গুণিতক হতে পারে, যেমন 8 হতে পারে, 10 হতে পারে, মানে 4, 8, 5, 10 গুণিতক। এদের যে পুষ্পটাকে সেটাকে আমরা বলে থাকি টেট্রামেরাস বা পেন্টামেরাস। আর হচ্ছে তোমার এতে যে বীজের বীজপত্রের অবস্থানটা কেমন থাকবে? পার্শ্বীয় থাকবে, ভ্রূণমূল যে মুকুল সেটা শীর্ষে থাকবে। হ্যাঁ, সেদের মুকুলটা শীর্ষে থাকবে। আর এদের যে কাণ্ডে একটু দেখি যে এদের আরও কিছু বৈশিষ্ট্য দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে থাকে, যেমন এদের হলো তোমার কাণ্ডের হলো যে ভাস্কুলার বান্ডলটা থাকে এটা বলয় আকারে অবস্থান করে, আর হচ্ছে কাণ্ডটা বলয় আকারে অবস্থান করে, আর এতে ক্যাম্বিয়াম থাকে। তোমার যে ভাস্কুলার বান্ডলের কথা তোমার মনে আছে, যেখানে জাইলেম ফ্লোয়েমের যে গুচ্ছ, সেখানে এই কাণ্ডে ভাস্কুলার বান্ডলটা বলয় আকারে অবস্থান করে, আর কি হয়? এতে ক্যাম্বিয়াম থাকে। হ্যাঁ, এদের সাধারণত কিরকম বৃদ্ধি হতে দেখা যায়? সেকেন্ডারি বৃদ্ধি এতে দেখা যায়। আর এদের যে পরাগরেণুগুলো থাকে, এটা হলো মনে 3টি ছিদ্র বা খাঁজযুক্ত এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হতে দেখা যায়। তো যা হোক, প্রথমে আমরা কি দেখলাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে হচ্ছে তোমার মোটামুটি সাধারণ যে বৈশিষ্ট্য সেটা তোমাকে প্রধান বৈশিষ্ট্য সেটা তো তোমাকে জানতেই হবে। সেটার মধ্যে আবারও আমি আরেকবার বলে দিই, এদের বীজপত্র থাকবে 2টি, এদের মূলটা কেমন থাকতে পারে? তোমার প্রধান মূল থাকবে, এদের প্রধান মূল থাকবে, পাতার শিরাবিন্যাসের অবস্থানটা হবে জালিকাকার, আর এদের পুষ্পের যে পুষ্পপত্রের সংখ্যাটা সাধারণত 4 থেকে 5 বা তার গুণিতক, অর্থাৎ যেমন 4 থাকলে 8, 5 হলে 10 এভাবে গুণিতক হবে, যেটাকে আমরা বলছি পুষ্প পেন্টামেরাস বা টেট্রামেরাস। হ্যাঁ, এটা এভাবে এদের পুষ্পপত্র বিন্যাসটা দেখে থাকি। আরেকটা জানতে হবে, সেটা হলো বীজপত্রের অবস্থানটা কেমন? পার্শ্বীয় এবং ভ্রূণ মুকুলটা কি? শীর্ষে থাকবে। প্রধান এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই শিখে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো একটু দেখলাম। এবার আবৃতবীজী উদ্ভিদটা ছিল, দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে আবৃতবীজী, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর একটা একবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, তো
একবীজপত্রী উদ্ভিদের একটু কয়েকটা ছবি আমরা দেখি। আমরা তো এর আগে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখলাম জবা ফুল, স্থলপদ্ম, ঢেঁড়স, কার্পাস তুলা। এবার আমরা একটু একবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখব হচ্ছে গম, ভুট্টা, আখ, বাঁশ। তোমরা ছবিগুলো দেখো, ছবিগুলো আগে দেখো। এ পাশে এটা হচ্ছে গম গাছ, আর তার পাশে হলো ভুট্টা গাছ। হ্যাঁ, ভালো করে ছবিগুলো দুটাতে, এগুলো কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। এরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। এ পাশে দেখো আখ আর বাঁশ। ছবিগুলো ভালো করে দেখবা। হ্যাঁ, এটা হলো বাঁশ, এটা হলো বাঁশ গাছ, মানে এই এটা হলো বাঁশ গাছ। হ্যাঁ, বাঁশ। এ পাশেটা আখ। হাসান, দেখা যাচ্ছে তো? এটা হলো আখ গাছ। হ্যাঁ, এ পাশে দেখো ভুট্টা, এ পাশের এটা ভুট্টা। আর এ পাশে দেখো এটা গম। দাঁড়াও, আমি আমি ভালো করে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। দুটো গাছের মধ্যে একটু দেখলে পার্থক্যটা বুঝতে পারবে। আমি এখন দেখাচ্ছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এর আগে এটা একবীজপত্রী দেখালাম, এবার দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো দেখো। দুটোর মধ্যে সহজে ছবি দেখেও কিন্তু বোঝা যায় কতটা পার্থক্য। আচ্ছা, আমি তোমরা এই যে পাশে এটা ঢেঁড়স গাছ। হ্যাঁ, এটা ছিল ঢেঁড়স গাছ। হ্যাঁ, এ পাশেটা ছিল তুলা গাছ। ঢেঁড়স গাছ। তাহলে নিচে আমি একটা ধান গাছের চিত্রটা দেখাই, তাহলে তুমি মূলটা দেখতে বুঝতে পারবে মূলটা কেমন। দেখো, তাহলে আমাদের যে একবীজপত্রী উদ্ভিদ আছে তাদের সংজ্ঞাটা কেমন হতে পারে? যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র, এখানে কিন্তু বীজও আছে। হ্যাঁ, বীজটা দেখো, যে বীজ। তাহলে কি, যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে তাদেরকে আমরা সহজে কি বলবো? একবীজপত্রী উদ্ভিদ। একটি বীজপত্র থাকলে। আচ্ছা, সে একই ক্রনকুইস্ট উনি বলেছিলেন একবীজপত্রী উদ্ভিদের মনে করো 65টা গোত্রের অন্তর্ভুক্ত। একবীজপত্রী উদ্ভিদটা কি 65টি গোত্রে অন্তর্ভুক্ত থাকে, মানে এই একবীজপত্রী উদ্ভিদগুলা। আমি এখানে কাছে দেখাচ্ছি যে পাতাটা কেমন। হ্যাঁ, সবকিছুই তোমরা দেখো। এখানে হলো 65টা গোত্র অন্তর্ভুক্ত এই একবীজপত্রী উদ্ভিদে। 65টা গোত্রের মধ্যে মনে করো অর্কিডেসি একটা গোত্র আছে, যেটা আসলে উদ্ভিদ মানে এখানে অর্কিড বেশি পাওয়া যায়। এরা কিন্তু সবচেয়ে উন্নত তোমার এই গোত্রের মানে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে এই গোত্রটা হলো সবচেয়ে উন্নত। কারা? এই যে অর্কিড আছে, অর্কিডেসি মানে তোমার এই গোত্রটা। আর পোয়েসি যে গোত্রটা আমরা পড়বো, এই যে এই ধান গাছ যেটা দেখছো, এটা হলো পোয়েসি গোত্রের। এই পোয়েসি গোত্রটার অবস্থান হচ্ছে 34তম। কত? 34তম। তাহলে আমি একটা জিনিস জানলাম, এই একবীজপত্রী উদ্ভিদগুলো তাদেরকে বলবো যাদের বীজে একটি বীজপত্র থাকবে, কিন্তু অবশ্য আবৃতবীজী উদ্ভিদের মধ্যে। হ্যাঁ,
নগ্নবীজি না, আবৃতবীজি উদ্ভিদের মধ্যে যাদের একটিমাত্র বীজপত্র থাকবে তাদেরকে আমরা একবীজপত্রী উদ্ভিদ বলবো। এদের মধ্যে কিন্তু 65টা গোত্র অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে অর্কিডেসি একটা গোত্র, যেটা মধ্যে অর্কিড থাকে, তোমরা অর্কিড যেহেতু চেনো, হ্যাঁ, সেই জন্য বলছি এই অর্কিডেসি গোত্রটা সবচেয়ে উন্নত। আর হচ্ছে পোয়েসি যে গোত্রটা আমি এখানে দেখাচ্ছি, ছবিটা আমি যেহেতু ধানটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এই জন্য আমি একটা ছবি এনেছি। এই ছবিটাই দেখো। এই তোমার পোয়েসি গোত্র 34তম। হ্যাঁ, এর মধ্যে কি কি হতে পারে? এর মধ্যে যেমন হলো একবীজপত্রী উদ্ভিদের মধ্যে ধান, গম, আখ, বাঁশ, পেঁয়াজ, রসুন। ধান এখানে তাহলে কয়েকটা দেখো, এখানে এখানে দেখতে পাবে শুধুমাত্র বাঁশ, আখ, ভুট্টা, গম, এই কয়টা ছবি আমি দেখাতে পারছি। হ্যাঁ, এই কয়টা ছবি আমি শুধু দেখাতে পারবো। সেটা তার মধ্যে কিন্তু তুমি এর উদাহরণগুলো অবশ্যই শিখবে, যেমন ধান, গম, আখ, বাঁশ, পেঁয়াজ, রসুন, এরকম কিন্তু অনেক তোমার উদ্ভিদ আছে, সেগুলির নামগুলো শিখতে হবে। এখন আমি যেটা বলবো সেটা হলো একবীজপত্রী উদ্ভিদের তাহলে বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে। তো কেমন হতে পারে সেটা দেখতে গেলে তো তোমার পাতা দেখতে হবে কেমন। তারপরে দেখো এদের মূলটা কেমন, হ্যাঁ, এদের বিন্যাসটা কেমন। তো ছবিটা একটু খেয়াল করবে। আমি একটু বলি, আসলে এরা সাধারণত এক বর্ষজীবী হয়। উদ্ভিদটা অশাখা হয়। দেখো তো শাখা আছে, এই গাছে কি শাখা আছে? এটি জবা ফুল গাছ, তো দেখো এখানে কিন্তু শাখা আছে, তাই না? এসব গাছের মধ্যে কি শাখা দেখছি ওইভাবে? ওরকম শাখা আছে কি? নাই। হ্যাঁ, তাহলে উদ্ভিদ দেহ অশাখ। বীজে একটি বীজপত্র থাকবে। বীজ কিন্তু সস্যল হবে। তুমি ধানের মধ্যে দেখো, গমের ভিতরে সব কিন্তু এরা বীজগুলো সস্যল। বীজপত্রের অবস্থান কেমন হবে? শীর্ষ এবং ভ্রূণমুকুল পার্শ্বীয় হবে। বীজতক এদের বীজতক আর ফলতক এদের পৃথক করা যায় না। তুমি দ্বিবীজপত্রী উদ্ভিদে আমের যে বীজ এবং ফলটা যখন খাও, এখন তো আম খাচ্ছ বাসায়, ওটা দেখো বীজতক ফলতক দুটাই আলাদা, কিন্তু এদেরকে বীজতক ফলতক পৃথক থাকে না। এদের এখানে বীজটা দেখো, এই যে এখানে এদের ফলতক আর বীজতকটা এটা আলাদা করা যায় না। পত্রকক্ষে কাক্ষিক মুকুল এবং পত্রমূলে উপপত্র এদের থাকে না। মূল কিন্তু অস্থানিক, অর্থাৎ প্রকৃতিক গুচ্ছমূল। এই দেখো গুচ্ছমূল, দেখেছো গুচ্ছমূল? এদের মূল অস্থানিক, প্রাকৃতিক ভাবে এদের প্রকৃতিক গুচ্ছমূল থাকে। এদের গুচ্ছমূল। এদের পাতার শিরাবিন্যাসটা কেমন থাকে? পাতার যে শিরাবিন্যাস সমান্তরাল। হ্যাঁ, এই যে এই পাতা দেখো, শিরাটা একদম সমান্তরাল থাকবে। হ্যাঁ, সমান্তরাল। দেখি এটার চিত্রটা এর আগে আমি বোধহয় তোমাদেরকে দেখেছিলাম, এখন আবার দেখাতে পারি কিনা। সমান্তরাল যে পাতাটা থাকে সমান্তরাল। হ্যাঁ, ছবিটা আছে কিনা আমি দেখিনি। তারপর ছবিটা পাওয়া গিয়েছে, দেখো এই যে এটা সমান্তরাল শিরাবিন্যাস। এই যে এটা খেয়াল করো। হ্যাঁ, সমান্তরাল শিরাবিন্যাস। আর যখন আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার কথা বলেছিলাম তখন ছবিটা দেখাইনি, এখনই দেখে নাও। এটা জালিকা শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস, আর এর পাশে সমান্তরাল শিরাবিন্যাস। হ্যাঁ, ভালো করে দেখো এটা। তাহলে যে আবৃতবীজী উদ্ভিদ
উদ্ভিদের যে পরিবারগুলো পড়বো আমরা, সেখানে আজকে আমরা মোটামুটিভাবে আবৃতবীজী উদ্ভিদকে আমরা দুটো ভাগ দেখেছিলাম, একটা একবীজপত্রী উদ্ভিদ আর একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মধ্যে আজকে শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদগুলো, এদের যে বৈশিষ্ট্যটা, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্যটা সেটা সম্পর্কে একটু ধারণা হলো। আর ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি সহজেই বুঝতে পারবে বা বুঝতে পেরেছো। আমি আবার বলি, আবৃতবীজী উদ্ভিদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো এটা আগে পড়িয়েছি, আজকে আর পড়াবো না। আজকে এর দুটো ভাগ, একটা একবীজপত্রী উদ্ভিদ আর একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মধ্যে আমি আরেকবার তোমাদেরকে দেখাই একবীজপত্রী উদ্ভিদগুলো কেমন দেখতে। দেখো, এদের শাখা প্রশাখা নেয় এদেরকে। এরা সাধারণত একবর্ষজীবী হয়ে থাকে, মানে এক বছরই এরা বীজ থেকে গাছ হচ্ছে, সেটা মানে গাছ শারীরিক যে বৃদ্ধিটা হওয়ার পর দেখা যায় এদের ফুল হচ্ছে, ফল হচ্ছে, যাই হোক বীজগুলো হচ্ছে, তারপর আবার এক বছরের মধ্যে এরা মারা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এক বর্ষ জীবী। এতে উদ্ভিদ দেহটা অশাখো, এই যে দেখো শাখা নাই কিন্তু, হ্যাঁ অশাখো। এতে বীজ যদি তুমি খেয়াল করো তাহলে বীজের মধ্যে কিন্তু তোমার এরকম বীজ দেখা যাচ্ছে। এই বীজগুলো একটি বীজপত্র থাকে এবং বীজ হচ্ছে নড়ে যাচ্ছে বারবার। বীজ হলো একটি বীজপত্র থাকে, বীজ সস্যল হয় আর বীজপত্রের অবস্থান থাকে শীর্ষ আর ভ্রূণমুকুল পার্শ্বীয় থাকে। হ্যাঁ, এটা ইয়ে করবে। বীজত্বক হলো ফলত্বক, পৃথক থাকে না। আর পত্র কক্ষে সাধারণত সমান্তরাল প্রকৃতির হয়ে থাকে। পুষ্পটা অসম্পূর্ণ হয়ে থাকে, পেরিয়েন্ট থাকে, ওই যে পেরিয়েন্টের কথা বলেছে ইয়েটা। আর এদের পুষ্প ট্রাইমেরাস, অর্থাৎ এদের পুষ্পটা ট্রাইমেরাস। ছবিটা দেখি, এটা দেখলেও একটু বুঝবে। ছবিটা আচ্ছা দেখি, আচ্ছা যা হোক, এখানে ফুল ইয়ে ওদের ফুলটা দেখাতে পারছি না, তবে এটা একটু দেখতে পারো যে এখানে ফুলের একটা ইয়ে আছে, যে ইয়ের স্ত্রী পুষ্প, পুষ্প কেমন। হ্যাঁ, যাই হোক, পরে যখন আমি ওই যে ধান ফ্যামিলিটা পড়াবো তখন দেখাবো। পুষ্পটা ট্রাইমেরাস, অর্থাৎ পুষ্পের মধ্যে পুষ্পপত্রের সংখ্যা থাকবে 3 বা এর গুণিতক, অর্থাৎ 3টা 6টি 9টি, হ্যাঁ এরকম গুণিতক থাকবে। তাহলে এটা তুমি এর আগে ক্লাসে কিন্তু ছবিটা আমি দেখিয়েছিলাম, তারপর আমি আরেকবার দেখাতে পারি কিনা একটু দেখি। ছবিটা দেখে আমি ছবিটা দেখাতে পারলে তোমার জন্য সুবিধা হতো। এইটা হ্যাঁ পাওয়া গিয়েছে, দেখো ছবিটা। এই যে এখানে পুষ্পের যে এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে যে এদের ট্রাইমেরাস, অর্থাৎ পুষ্পপত্রের সংখ্যা 3টি অথবা এর গুণিতক। দেখো 1 2 3, এই গুণিতক হচ্ছে অথবা 1 2 3, অর্থাৎ ওদের 3টা হতে পারে, 6টা হতে পারে, 9টা হতে পারে। অসম্পূর্ণ হয়ে থাকে কারণ এদের তো তুমি ইয়ে পাচ্ছ না, দল পাচ্ছ না, বৃতি পাচ্ছ না, বৃত্তাংশ পাচ্ছ না, ইয়ে পাচ্ছ তুমি পুষ্পপুট পাচ্ছ, টেপাল পাচ্ছ, হ্যাঁ পেরেন্ট পাচ্ছ। আচ্ছা যা হোক, সব ফুলের মধ্যে সবকিছু পূর্ণভাবে থাকে না, এই জন্য পুষ্পটাকে আমরা বললাম অসম্পূর্ণ। পেরিয়েন্ট থাকে, পুষ্প হলো ট্রাইমেরাস, অর্থাৎ পুষ্পপত্রের সংখ্যা 3টি হবে বা এর গুণিতক হবে। অসম্পূর্ণ পুষ্পপুট থাকে। আরেকটা জিনিস, ভাস্কুলার বান্ডলের অবস্থান কোথায় থাকে? কাণ্ডের মধ্যে বিক্ষিপ্তভাবে থাকে। এটা যখন আমরা ইয়ে পড়ব, কাণ্ডের যে
একবীজপত্রী দ্বিবীজপত্রী কাণ্ডের হলো মূলের প্রস্তুচ্ছেদ, হ্যাঁ, তখন তোমাদেরকে আমি যখন হলো এই বানরটা ভাস্কুলার বানরের কথা বলবো তখন আমরা চিত্রের মধ্যে ওই জিনিসটা দেখবো। আপাতত তুমি মোটামুটি মুখস্থ করে ফেলো, সেটা হচ্ছে যে এদের ছবিটা থাকুক এখানে, হ্যাঁ। এদের হচ্ছে তোমার পুষ্পটা যেটা ভাস্কুলার বান্ডেলের কথা বলছিলাম বোধহয়, ভাস্কুলার বান্ডেলের মধ্যে ক্যাম্বিয়ামটা অনুপস্থিত থাকবে, দ্বিবীজপত্রীতে কিন্তু উপস্থিত ছিল। দ্বিবীজপত্রী উপস্থিত ছিল। আর এটার ভাস্কুলার বান্ডেলের অবস্থান করবে কোথায়? কাণ্ডে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। কাণ্ডে বিক্ষিপ্তভাবে এরা অবস্থান করবে। এদের স্বাভাবিক যে সেকেন্ডারি বৃদ্ধি সেটা কিন্তু ঘটে না, এদের স্বাভাবিক সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না। আর এই হচ্ছে আমার একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো। এটা যেভাবে যেটা জানলাম, এখন আরও একবার আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের আচ্ছা এই ছবিগুলো একটু দেখো তো। এখানে একটা জবের ছবি আছে, জবের ছবিটা কিন্তু ওখানে দেখাতে পারিনি, এখানে আছে, দেখো। এই যে আঁখগুলো দেখো, এগুলো সব কিন্তু একবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ। এই যে ভুট্টা গাছটা দেখো, আর একটু কাছে দিয়ে দিই, দেখো এই যে এপাশে দেখো জব গাছটা তখন দেখাতে পারিনি, জব। আবার নিচের এটা বাঁশ, জব, এগুলো সব কিন্তু একবীজপত্রী উদ্ভিদ, সবগুলো কিন্তু একবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ। আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ তো দেখেছো, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আরেকবার বলে নিই, হ্যাঁ। সেটা হতে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা কি পড়েছিলাম যে এরা হলো একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হবে। তুমি গাছগুলোর সাথে খেয়াল করো, হ্যাঁ। আবার এখানে মনে করো ফুলের অবস্থানটা, মানে ওদের এই ছবিটা দেখলে বুঝতে পারবে অবশ্যই, এখানে দেওয়া আছে। তাহলে একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী উদ্ভিদদেহ শাখা প্রশাখা যুক্ত। আসলে কি শাখা আছে কিনা একটু দেখো, এই ছবিটা ভালো, এটা দেখায়, এদের শাখা আছে কিনা দেখো, এদের শাখা আছে কিনা দেখো। উদ্ভিদের শাখা প্রশাখা যুক্ত, বীজে দুটো বীজপত্র থাকবে। এরপর হচ্ছে বীজপত্র থাকবে। এখন যখন বাসায় তোমরা ফল খাচ্ছ এখন, হ্যাঁ, ওগুলো বীজপত্রগুলো দেখো, একটু বীজটা খুলে দেখবা, বীজপত্রের উপরের অংশটা খুলে ফেলে পত্রগুলো দেখা যাবে। এদের বীজপত্র বীজে দুটা বীজপত্র থাকবে। বীজ শস্যল হবে বা অশস্যল দু প্রকারই হতে দেখা যায়। এটা যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদ, বিশাল বড় একটা হলো গোত্র। এদের বীজপত্রের অবস্থান থাকবে পার্শ্বীয় ভ্রূণমুকুল শীর্ষ থাকবে। এদের হলো পুষ্প থাকবে টেট্রামেরাস বা পেন্টামেরাস, হ্যাঁ, পাঁচটা আর কি। এই জন্য আমি তোমাকে এই টাইপের চিত্রটা দেখালে তুমি বুঝতে পারবে, এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবা যে পাঁচটা করে আছে, কিন্তু পেন্টামেরাস হতে পারে, আবার অনেক গাছে দেখবা টেট্রামেরাস চারটাও থাকতে পারে, অন্য প্রজাতিতে, অন্য ফ্যামিলিতে। এদের দ্বিগুণ থাকতে পারে। এদের কিন্তু কোনো পুষ্পপুট থাকবে না, এদের কিন্তু কোনো পুষ্পপুট থাকে না, কিন্তু পুষ্পপুট কাদের থাকে? ওই একবীজপত্রী উদ্ভিদের ওদের থাকবে, কিন্তু এদের থাকবে না। কাণ্ড কিন্তু ভাস্কুলার বান্ডল বলয় আকারে অবস্থান করবে, এতে ক্যাম্বিয়াম থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু ক্যাম্বিয়াম ছিল না, হ্যাঁ। তারপর সাধারণত এতে স্বাভাবিক সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। এই হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যগুলো। তাহলে তুমি একটু লিখে নাও, সেটা হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে, একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে। এদের মধ্যে গোত্রের সংখ্যাটা আমি বলে দিলাম, কতগুলো গোত্র, কোন গোত্রগুলো মনে করো এই যেমন অর্কিডেসি ছিল একবীজপত্রী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত গোত্র। এইভাবে ছোট ছোট যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু বাসায় বসে একটু রিডিং পড়তে হবে, রিডিং পড়ে এগুলো দাগিয়ে রাখবে, কারণ এমসিকিউতে আসে। তারপরে তুমি ব্যবহারিক যখন পরীক্ষা দাও তখন ওই ভাইবাতে ধরতে পারে। তো আর যখন মেডিকেলে ভর্তি হবা,
ভর্তি পরীক্ষাগুলো দিবে, তখন কিন্তু এগুলো থেকে আসতে পারে কোনটা একবীজপত্রী উদ্ভিদের বড় গোত্র, গোত্রের নামটা কি, সেখানে কতটা হচ্ছে প্রজাতি আছে, হ্যাঁ? তো এগুলো আসতে পারে। তুমি যে কাজটা করবা সেটা হলো আজকে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তারপরে ভিতরে যা কিছু আছে ছোটোখাটো জিনিসগুলো, উদাহরণগুলো শিখবে। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এদের হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্যগুলো পড়বে, এতে কতগুলো গোত্র আছে, কতগুলো প্রজাতি আছে সেটা সংখ্যা পড়বে। আর একটা জিনিস পড়বে, সেটা একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। এই পার্থক্যটা যেহেতু আমি দুটো সম্পর্কে বলেছি, তুমি পার্থক্য নিজে নিজে পারবে, হ্যাঁ? এটুকুই বাসায় পড়ো, আহ, অল্প করে পড়ি, হ্যাঁ? এবং যখন পড়বো আমি সবসময় কি বলি, মূল বৈশিষ্ট্যগুলো একটু দাগিয়ে ফেলো, আহ, একটা কালি দিয়ে, লাল কালি বা যেটা দিয়ে তুমি বুঝতে পারবে সেটা দিয়ে 6টা 7টা মূল বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। যদি এরকম প্রশ্ন আসে একবীজপত্রী থেকে দ্বিবীজপত্রী উন্নত কেন, এটা দিয়ে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবে। ধানের থেকে আম গাছ উদাহরণ দিয়েও যদি বলে কোনটা বেশি উন্নত, তখনও তোমার কিন্তু এই সন্দেহকারী বৈশিষ্ট্যগুলো লাগবে। তো এভাবে দাগে দাগে পড়ো, আর বাসায় থাকবে, বাইরে যাবে না। আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।